সেই সমীর কুমার দত্ত কিন্তু এই বছরে অর্থাৎ 2020 10ই জানুয়ারি মারা যান। পরে গিয়ে যে ছবিটা দেখিয়েছে, ওনার একটা ছবি দেখিয়েছিলেন, আমি বলছি কি হ্যাঁ ওনার সঙ্গে মিল আছে। খুনির রিশালদার মোসলেউদ্দিনের আটক ও হস্তান্তর নিয়ে ধূম্রজাল বেছে নেই কলকাতার সমীর দত্ত। করোনা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। তারাবির নামাজে একসাথে 12 জনের বেশি নয়, জানালো ধর্ম মন্ত্রণালয়। করোনা রোগীদের হাসপাতালে বিভীষিকাময় অভিজ্ঞতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও মেলে না চিকিৎসক নার্স, অভিযোগ ভুক্তভোগীদের। করোনায় দেশে আরো 7 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 400-রও বেশি। প্রতিরোধের ছুটি বাড়ল 5 মে পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে চলবে উৎপাদনমুখী কারখানা। করোনায় বিশ্বে মৃত্যু গড়ালো 1,86,000-এ। বন্ধ মার্কিন গ্রিন কার্ড, যুক্তরাজ্যে মানবদেহে করোনা প্রতিষেধক প্রয়োগ শুরু। করোনার কারণে দেশে ফিরেছেন 1 লাখ কর্মী, রেমিটেন্স কমার শঙ্কা প্রবাসী কল্যাণ মন্ত্রীর। 20,000 প্রবাসীর জন্য কোয়ারেন্টাইনের প্রস্তুতি। এবং গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে খুন, 3 নারী ও 1 শিশুপুত্রের নির্মম পরিণতি, হত্যাকারীকে খুঁজতে অভিযান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। বঙ্গবন্ধুর খুনি রিশালদার মোসলেউদ্দিন কি আটক হয়েছেন? তাকে কি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট হয়নি। অন্যদিকে কলকাতার সমীর কুমার দত্তই আসল মোসলেউদ্দিন কিনা সেটাও এখনো অজানা। তিনি যদি মোসলেউদ্দিন হয়ে থাকেন তবে সে আর জীবিত নেই। শাকিল আবদিনের ক্যামেরায় নিউজ 24 এর কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দার সরজমিন গিয়ে সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন। স্ট্রিটের বেডফোর্ড লেনে দীর্ঘ 19 বছর আত্মগোপন করেছিল আব্দুল মাজেদ। তাকে ধরার পর তার তথ্য অনুসারে সন্ধান মিলেছে বঙ্গবন্ধুর আর এক খুনি রিশালদার মোসলেউদ্দিন। এমনটাই দাবি করছে কলকাতার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। তবে এর বাস্তবতা বা সত্যতা এখনো স্বীকার করেনি দুই দেশের সরকার। তাতে কোনো সংবাদ বলছে যে ইতিমধ্যে রিশালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয়েছে। কোনো সংবাদ মাধ্যম আবার বলছে যে এখনও মোসলেউদ্দিন ভারতেই আছে, তার তথ্য বা নথি বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার তার সবুজ সংকেত দিলে তবেই তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে। তবে সে যাই হোক না কেন, প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো একটি বিষয় সকলে একমত যে মোসলেউদ্দিন আত্মগোপন করেছিল উত্তর 24 পরগনার যশোরের একটি স্থানে। আর সেই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর দেখে আমরাও ঠিক সেই জায়গায় পৌঁছেছি। এই জায়গাটি যশোর রোড সংলগ্ন ঠাকুরনগর জায়গাটির নাম, এবং এই ঠাকুরনগরের এই বাড়িতেই, এই ভিটে বাড়িতেই থাকতেন মোসলেউদ্দিন বলে সংবাদ মাধ্যমগুলো প্রচার করছেন। এই অঞ্চলটি একটি হিন্দু অধ্যুষিত অঞ্চল, এবং সেই হিন্দু অধ্যুষিত অঞ্চলে এই মোসলেউদ্দিন সমীর কুমার দত্ত নামেই থাকতেন, এমনটাই দাবি সংবাদ মাধ্যমগুলো। আমরা এখানে এসে যে খবরটি পেয়েছি, যিনি সমীর কুমার দত্ত, যার খোঁজে পুলিশ কয়েকদিন আগে এই বাড়িতে এসেছিলেন যে আদতে তিনি মোসলেউদ্দিন কিনা, সেই সমীর কুমার দত্ত কিন্তু এই বছরে অর্থাৎ 2020 10ই জানুয়ারি মারা যান। আপনার নাম কি? মমতা আইজ অধিকারী। আপনি আইজ অধিকারী, থাকতেন দত্ত, মানে কি কারণটা? স্যার এইটা আমার বাবার সঙ্গে ওনার সঙ্গে কাজের দৌলতে পরিচয় হয়েছিলেন। তা উনি নাকি আমার বাবাকে বলেছিলেন যে ভাই আমার তো থাকার কোনো জায়গা নেই, তা আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিও। তখন আমার বাবা বলেছে ঠিক আছে দাদা, তাহলে আমার বাড়িতে আপনি থাকতে পারেন। সেই সোর্সে উনি আমাদের বাড়িতে ছিলেন। পুলিশ আসলেন, একটা ছবি দেখালেন আমাকে মোবাইলে। তা সেই ছবির সঙ্গে আমি বলেছি না, এনাকে আমি চিনি না। পুলিশ পরে
পরে গিয়ে যে ছবিটা দেখিয়েছে, ওনার একটা ছবি দেখিয়েছিলেন, আমি বলছি কি হ্যাঁ ওনার সঙ্গে মিল আছে, কিন্তু আগে যে ছবিগুলো দেখাচ্ছে তাদের আমি চিনি না। প্রথমে পুলিশ যেটা সকালবেলা এসে সাংবাদিকরা দেখিয়েছে, কিছু সাংবাদিক দেখিয়েছে যে ফটো, তার সাথে আমাদের দত্ত জেঠুর কোনো মিল পাইনি। কিন্তু পরে যে ছবিগুলো দেখিয়েছে, একটা ছবি দেখিয়েছে, সেটার সাথে আমাদের এই দত্ত জেঠুর মিল আছে। বাংলাদেশ থেকে এসছেন, উনি বলেছেন যে আমার বাড়ি বাংলাদেশ, কিন্তু কোনো ওনার ফ্যামিলির কেউ আছে কিনা বা কোনো কিছু কোনোদিনই আমাদের সঙ্গে সেইভাবে উনি শেয়ার করেননি। এই যে মডার্ন ইউনানি ফার্মেসি, এইখানেই এটাই হলো অ্যাকচুয়ালি অধিকারী পরিবারের তাদের বংশ পরস্পরের ব্যবসা। কিন্তু এই ব্যবসায় কিছুদিনের জন্য সামিল হয়েছিলেন সমীর কুমার দত্ত, যাকে বলা হচ্ছে যে তিনি আসলে বঙ্গবন্ধুর খুনি রিসলেদার মসলিউদ্দিন। এই বাড়িতেই থাকতেন এবং এখন এইখানেই তিনি চেম্বার ছিল, এইখান থেকেই তিনি চিকিৎসা করতেন এবং ঠিক পিছনটাই ওনার বাড়ি ছিল। আমি ক্যামেরা পার্সনকে বলবো ওনার বাড়িটা একটু লং ডিস্টেন্সে দেখানো, এটাই ওনার বাড়ি ছিল এবং কয়েকদিন আগে এই খবর প্রচারের কয়েকদিনের পরেই কিন্তু এখানে পুলিশ আসে এবং পুলিশ এসে এই বাড়িটিকে তালা লাগিয়ে দিয়ে গেছে। এখন এই বাড়িতে পরিবারের কাউকেই এই বাড়িতে এখন ঢুকতে বারণ করা হয়েছে। সমীর দত্ত যে একসময় বাংলাদেশে তার বাস ছিল, সেটা কিন্তু তারা এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু তারা কোনো মতেই মেলাতে পারছেন না যে এই সেই সমীর দত্তই আসলে মসলিউদ্দিন কিনা। আসলে এর এখনো কোনো প্রমাণ হয়নি। আসলে সমীর কুমার দত্তই কি রিসলেদার মসলিউদ্দিন? তিনিই কি সেই বঙ্গবন্ধুর খুনি? এখনো কিন্তু দ্বিধায় আছেন। তবে এখনো সেটাও যেমনিভাবে দ্বিধায় আছেন, তবে এটাও বলা যায় না যে এটাও যে পুরো ভুল। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, যশোর, ঠাকুরগাঁও। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটে সমন্বিত দায়িত্বশীলতা এবং অংশীদারিত্বমূলক মনোভাবের ওপর গুরুত্ব আরোপ করে সবাইকে একসঙ্গে এই সংকট মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-19-এর প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে এই আহ্বান জানান তিনি। Enhancing regional cooperation in South Asia to combat COVID-19-related impact on its economics শীর্ষক এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব সম্ভবত গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, সুতরাং সবাই একসঙ্গে সংকটের মোকাবেলা করা দরকার। We need robust global leadership from G7, G20 and OECD. UN-led multilateral system should step forward. I must commend Professor Schwab for identifying infectious diseases as a key risk in the 2020 Global Risk Report. So, the forum and event should mobilize and lead governments and global business on focused policy discourse. I would be happy to join any such initiative. করোনা সংক্রমণ রোধে আসন্ন রমজানে তারাবির নামাজ দেশের সকল মসজিদে সীমিত করা হয়েছে। 2 জন হাফেজ সহ 12 জন মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবেন। সকল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়ে এই ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে মহামারী বা যে কোনো দুর্যোগে তারাবির নামাজ বাসায় পড়া যেতে পারে, শরীয়তে সুস্পষ্টভাবে এমন উল্লেখ আছে বলে জানালেন ওলামায়ে মাশায়েখরা। তারা বলছেন, দুর্যোগকালীন সময়ে যে কোনো ফরজ সুন্নত নামাজ ও রোজার ইতিকাফ মসজিদে আদায় করা জরুরি নয়। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। মাহে রমজান মুসলমানদের জন্য বরকতময় ইবাদতের এক মাস। এমন সময় করোনা মহামারীর মৃত্যুর মিছিলে বিপর্যস্ত বিশ্ববাসী। সংক্রমণের বিপজ্জনক সময় পার করছে বাংলাদেশও। ভাইরাসটির ওষুধ ভ্যাকসিন না থাকায় বাঁচার একমাত্র উপায় হিসেবে জনসমাগম এড়িয়ে থাকতে হবে ঘরে। সেজন্য ছুটি ঘোষণা করে কার্যত বন্ধ পুরো দেশ। জনসমাগম বন্ধে বিশ্ব মুসলিমদের পবিত্র স্থান
সৌদি আরবের কাবা শরীফেও সীমিত করা হয় ফরজ ও রোজার তারাবির নামাজ আদায়। একই সাথে বাংলাদেশের মসজিদগুলোতে রোজার তারাবিতে 2 জন হাফেজ সহ 12 জনকে নামাজ আদায়ের নির্দেশনা দিয়ে সীমিত করা হয়। আর মুসল্লিদের তারাবি ও ফরজ নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়ে নির্দেশনা দেন ধর্ম প্রতিমন্ত্রী। তারাবির নামাজ হইল শরীয়তের দৃষ্টিতে সুন্নাত, আর সুন্নাত নামাজ স্বাভাবিক পরিস্থিতিতেও মসজিদে না পড়ে ঘরে পড়ার বিধান রয়েছে। ওলামায়ে মাশায়েখদের মতে আসছে রমজানেও করোনা মহামারী মোকাবেলায় জনসমাগম এড়িয়ে মুসল্লিরা তারাবির নামাজ বাসায় পড়তে পারেন। এক্ষেত্রে শরীয়তের উল্লেখ খুবই স্পষ্ট। যে কোনো কঠিন বিপদ আপদ বালা মুসিবতের সময় ঘরে নামাজ পড়ার, ফরজ নামাজ ঘরে পড়ার সুযোগ আছে। সেক্ষেত্রে সুন্নাত নামাজ তো তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, সেটা ঘরে অবশ্যই পড়া যাবে। বিপর্যয়কর সময়ে ফরজ ও সুন্নত নামাজও মসজিদে পড়া জরুরি নয়, এমন মত দেন তারা। সুন্নাত নফল নামাজ সবসময় ঘরের ভিতরে পড়াটা এটা উত্তম, মসজিদে পড়তে হবে কোনো জরুরি না। ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে ঘরে বসে বিশেষ ইবাদত ও অসহায় মানুষকে বেশি বেশি দান করার আহ্বানও জানান ওলামায়ে মাশায়েখরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অন্যদিকে এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল আরো 7 জন। এ নিয়ে মোট মৃত্যু হলো 127 জনের। গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত 414 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 4186 জন। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 24 ঘন্টার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে 414 জন। এর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 100 জন। আরোগ্য লাভ করেছে 16 জন, মোট আরোগ্য লাভ করেছে 108 জন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে ওষুধ শিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প সহ সকল কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবেন। জরুরি পরিষেবা হিসেবে জ্বালানি, ফায়ার সার্ভিস এই আওতার বাইরে থাকবেন। তবে এর অন্যান্য জরুরি সেবার পাশাপাশি 18টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম ঢাকা ও সারা দেশে সীমিত পর্যায়ে খোলা থাকবে। একই সঙ্গে কৃষি পণ্য, সার, কীটনাশক, চিকিৎসা সেবায় নিয়োজিত সরঞ্জাম এবং জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস খোলা থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি ও উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। বিশ্বজুড়ে করোনার প্রকোপে গেল একদিনে প্রাণ গেল 6,500-এর বেশি মানুষের। তার মধ্যে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ গেছে 2341 জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা 48,000-এ গড়াচ্ছে। আর আক্রান্তের সংখ্যাটা যেন আরও ভয়ঙ্কর, 8.5 লাখ। ফ্রান্সেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। এশিয়ার পরিস্থিতিও নাজুক। এই পর্যন্ত বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা 1,85,000-এরও বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 26,53,000। বিশ্বে মোট সংক্রমণের সংখ্যার এক চতুর্থাংশই সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনাকে জয় করেছেন 7,27,000-এরও বেশি মানুষ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ মুহূর্তে বিশ্বের 80টিরও বেশি গবেষক দল কাজ করছে। জার্মানিতেও মানব শরীরে করোনার প্রতিষেধক প্রয়োগের অনুমোদন দিয়েছে। দেশটির বায়োটেক সংস্থা বায়োএনটেকের উদ্ভাবিত কোভিড-19-এর বিরুদ্ধে সম্ভাব্য ভ্যাকসিন সরাসরি মানব শরীরে পরীক্ষার অনুমোদন দিয়েছে জার্মানির ভ্যাকসিনাস রেগুলেটর। এদিকে 2 সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করবেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণাঙ্গ বিজ্ঞানী। করোনা চিকিৎসায় কানাডা এরই মধ্যে ক্লিনিক্যাল টেস্টও শুরু করেছে।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ দেশে দেশে সতর্কতার সাথে রমজানের প্রস্তুতি চলছে। এদিকে গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেলেন আরও 3 প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে সিঙ্গাপুরে আক্রান্ত 11,000 মানুষের 40% বাংলাদেশি হওয়ায় আতঙ্কে রয়েছে প্রবাসীরা। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসে নতুন করে আরও 3 বাংলাদেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটিতে 192 বাংলাদেশি মারা গেলেন, যাদের 172 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। এদিকে কোভিড-19 সংকটেও পবিত্র রমজানের প্রস্তুতিও নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এবার সামাজিক দূরত্ব মেনে ইফতার বিক্রি হবে টেক আউট পদ্ধতিতে। এছাড়া রোজায় বাংলাদেশি রেস্টুরেন্টগুলো দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে, তবে করোনার প্রকোপে বন্ধ থাকবে মসজিদগুলো। এদিকে করোনা সংক্রমণে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে প্রবাসীদের। ধারণা করা হচ্ছে সেখানে এ পর্যন্ত 150 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। অন্যদিকে সিঙ্গাপুরে করোনা ভাইরাসে সংক্রমিত 11,000-এর মধ্যে প্রায় 5,000-ই প্রবাসী বাংলাদেশি। এতে সিঙ্গাপুরে থাকা প্রবাসীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা ভাইরাস মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা আজ মানবদেহে পরীক্ষামূলক 2টি ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসম ও মাসুম। মাসুম, আপনার কাছে জানতে চাইছি যে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক দলে মানবদেহের যে ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে যেই তথ্য আমাদেরকে আসলে দিয়েছেন, তার বিস্তারিত আপনার কাছে কি আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি টিম আজকে প্রথম তারা 500 ভলান্টিয়ারের শরীরে তারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করবেন এবং এটি একটি ট্রায়াল বেসিস করা হচ্ছে এবং এজন্য কিন্তু ভলান্টিয়াররা এটি কিন্তু ধাপে ধাপে প্রয়োগ করা হবে। এবং আজকে সকালে একজন ভলান্টিয়ার তিনি তার নিজের পরিচয় প্রকাশ করে গুড মর্নিং ব্রিটেন নামে একটা অনুষ্ঠানে ফোন করে তিনি এই প্রক্রিয়াটি বলেছেন। উনি যেটা বলেছেন যে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হলে সাধারণত ভলান্টিয়ার বাছাই প্রক্রিয়ার মধ্যে যেটি ছিল সেটা হচ্ছে 18 থেকে 55 বছর বয়সের ভিতরে সুস্থ শরীরের অধিকারী হতে হবে। সেখান থেকে তারা 500 ভলান্টিয়ার নিয়েছেন এবং তাদেরকে বলা হয়েছে যে এই ভ্যাকসিনটি দেওয়া হলে সাধারণত হয়তো ফ্লু অথবা জ্বর এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাধারণত কিন্তু এই ধরনের ভলান্টিয়ারদের পরিচয় কর্তৃপক্ষ প্রকাশ করে না, কিন্তু নিজ থেকে কেউ যদি তার পরিচয় প্রকাশ করেন তাহলে প্রকাশ করতে পারেন। এবং সেভাবে আজকে সাইমন তিনি তার নিজের পরিচয় প্রকাশ করে এই প্রক্রিয়াটি বলেছেন। এছাড়াও ইম্পেরিয়াল কলেজ কিন্তু জুন মাসে তারা দ্বিতীয়বারের মতো আরেকটি ট্রায়াল করবেন এবং সেই জন্য কিন্তু ভলান্টিয়ার নেওয়া হচ্ছে। আরো 500 ভলান্টিয়ার তারা চাচ্ছেন এবং ভলান্টিয়ার নেওয়ার প্রক্রিয়াটি ইতিমধ্যেই ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে সেই লিঙ্কটি দেওয়া হয়েছে। তারা যারা চাচ্ছেন ভলান্টিয়ার হিসেবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে তারা সেখানে আবেদন করতে পারবেন। তো এখন পর্যন্ত ভ্যাকসিনটি যেহেতু প্রয়োগ করা হয়েছে আজকে, দেখা যাক এটি সফল হয় কিনা। কারণ অধ্যাপক সারা গিলবার্ট কিন্তু বলেছেন যে গতকালকে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এটি 80% সফলতার সম্ভাবনা রয়েছে এবং সবাই চাচ্ছেন যে মরণঘাতী ভাইরাসের একটি সুরাহা হোক, একটি ভ্যাকসিন আবিষ্কার হোক। এবং সবাই কিন্তু আসলে এই পরীক্ষাটির দিকে তাকিয়ে রয়েছে। সারা বিশ্বের গণমাধ্যম বলে সারা পৃথিবীর মানুষ সবাই কিন্তু আজকের এই ট্রায়ালের দিকে, যুক্তরাজ্যের দিকে তাকিয়ে রয়েছেন। নিশ্চয়ই মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। যুক্তরাজ্য থেকে সহকর্মী আসম মাসুম জানাচ্ছিলেন যে সেখানে প্রথম ধাপে 500 ভলান্টিয়ার শরীরে কিন্তু ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, এখন ফলাফলের অপেক্ষায়। করোনা সংকটের মধ্যে গেল ফেব্রুয়ারি থেকে অন্তত 1 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনের সম্মেলন কক্ষে পররাষ্ট্র ও ত্রাণ মন্ত্রণালয়কে নিয়ে এক সমন্বয় সভা শেষে নিউজ 24-কে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন,
করোনা সংকটের কারণে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ওমান, কাতার সহ বেশ কিছু দেশ থেকে কর্মীদের ফিরিয়ে আনার ব্যাপারে চাপ রয়েছে। তবে এই মুহূর্তে একসাথে এত মানুষের কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে তাদের ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এবছর প্রবাসী আয় বা রেমিটেন্স অনেক কমে যেতে পারে বলে আভাস দেন মন্ত্রী। তবে তা কাটিয়ে উঠতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে জানান মন্ত্রী। খবরে আনতে চাই না, আমরা তো চাই কি সবাই ওখানে চাকরি করুক। এখন এটা বর্তমান অবস্থায় কিন্তু ওরা ফেরত আসতেছে, বুঝছে না? তো এই মুহূর্তে আমরা তো এস্টিমেট করছি প্রায় লাখখানেকের মতন তো আমাদের অলরেডি চলে এসছে, এবং সব মানুষ যদি একসাথে আসে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, যেহেতু আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস এটসেট্রা এগুলো কিন্তু এখনো ইন প্লেস নাই। তো আমরাও চেষ্টা করছি কিন্তু যত স্ট্যাগার্ড করে ধাপে ধাপে যদি আমরা আনতে পারি, আমরা ইনশাল্লাহ সামাল দিতে পারবো। গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও 3 সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঙ্গাইর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী রেদওয়ান হোসেন কাজলের ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত স্ত্রী স্মৃতি ফাতেমা, 7 বছর বয়সী প্রতিবন্ধী ছেলে ফাদিন, 10ম শ্রেণীর ছাত্রী মেয়ে নুরা ও 7ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে হাওয়ারিন। শ্রীপুরের জৈনাবাজারে বাড়ি করে বসবাস করছিল পরিবারটি। বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘক্ষণ ফাতেমা ও তার পরিবারের সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত 4 জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাদের হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুতই জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুন নাহার। সন্দেহ হইলো ভিতরে কিছু হয়েছে, পরে চঙ্গ দিয়ে উঠা দেখে যে ভিতরে মারা গেছে। মাটা খাড়ে আর 3টা বাচ্চা নিচে পড়ে রয়েছে, 3টা। তাদের বডি দেখে মনে হচ্ছে যে তাদেরকে হত্যা করার পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে গত রাতে কোনো একটা সময় মধ্যরাতের দিকে, কারণ আমরা দেখলাম যে ডিনার সম্পন্ন, কাজে মধ্যরাতের কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সংবাদে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। এখন পর্যন্ত রাজধানীর প্রায় 28,000 পরিবারের সদস্যদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান এ সকল পরিবারের সদস্য সংখ্যা অন্তত 4 জন করে। আরও প্রায় 60,000 পরিবারকে এই ত্রাণ দেওয়া হবে। বুধবার ঢাকা উত্তর সিটির তত্ত্বাবধানে চাল, ডাল, আলু, পেঁয়াজ প্যাকেট করা হয়। এ সময় মেয়র আতিক জানান প্রয়োজনের ভিত্তিতেই তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। কে কোন দলের, কে কোন মতের এসব দেখা হচ্ছে না। ভোটার লিস্ট বা কোনো লিস্টও করা হচ্ছে না। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ত্রাণের লাইনে দাঁড়াতে পারে না যারা, তাদের খুঁজে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনা রোগীদের চিকিৎসা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের অবকাঠামো নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। একসঙ্গে স্থাপন করা 1500 বেডও এখন প্রস্তুত। নির্মাণ হয়েছে পয়ঃনিষ্কাশন সুবিধাও, জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালক কর্মকর্তা এম জসিমউদ্দিন। তৌহিদ শান্তর রিপোর্টে বিস্তারিত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে এই মহাযজ্ঞ। শ্রমিকদের কাজের গতিও এখন সর্বোচ্চ। বেডগুলো বসে গেছে, প্রস্তুতি চলছে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার। এই যে ওপেন ফ্লোর, একটা ব্লকে এখানে দাঁড়ালে পুরো ব্লকটা দেখা যায়। এই ব্লকটা মানে হচ্ছে 250-এর উপরে বেড।
তো সেখানে একজন ডাক্তার, দুজন ডাক্তার দাঁড়ালেও একটা রোগী হুট করে খারাপ হয়ে যাচ্ছে কিনা এটা দেখার একটা সুযোগ থাকে। এই জন্য আমি জেনেছি যে ওনাদের প্রকৌশলীদের কাছ থেকে যে ওনারা বেশি এমফাসিস দিয়েছেন এই ওপেন জায়গাটা, যেখানে রোগীরা আসলে সত্যিকারের সেবা পাবেন, দেখতে পাবেন, মানে পরিচর্যার ভিতরে থাকতে পারবেন। তিনি জানান এই মাসের মধ্যেই রোগীদের সেবা দেয়া শুরু হবে। ইতোমধ্যে 2টি ব্লকে 500টি বেড অ্যাসেম্বল করা হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, আর আগামীকালের ভিতরে আরও 500টি বেড আমাদের সাথে। আমরা সন্তুষ্ট যে এ পর্যন্ত আমরা আসতে পেরেছি। আমাদের এই টেন্টটা ছিল, ইনফ্রাস্ট্রাকচার, নিচের পেভমেন্ট ছিল, যে কারণে বসুন্ধরা কিন্তু এত বড় একটা সাপোর্ট দিতে পেরেছে। তা আমরা মনে করি যে একটু ধৈর্য ধরার জন্য, যে আর 2-4টা দিন হয়তো সময় লাগবে, আমাদের যে প্রতিশ্রুত সময়, তাতে করে হয়তো 27-28 তারিখের ভিতরে এই টোটাল জিনিসটা আমরা রোগী পরিষেবার জন্য এটা প্রস্তুত থাকবে আশা করছি। বৈশ্বিক এই দুর্যোগ মোকাবেলায় নিজস্ব জায়গায় অস্থায়ী এই হাসপাতাল নির্মাণে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। কাজ শেষ হলে করোনা মোকাবেলায় এটিই হবে সবচেয়ে দ্রুত গতিতে তৈরি দেশের অন্যতম বড় অস্থায়ী হাসপাতাল। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদে আবার বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। করোনা লকডাউনে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস। বন্দর খোলা রেখেও কমছে না কন্টেইনার ও জাহাজ জট। এর কারণ হিসেবে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতাকে দুষলেন অর্থনীতিবিদরা। তবে নৌ প্রতিমন্ত্রী বলছেন, ব্যবসায়ীরা এগিয়ে এলেই দ্রুত সুরাহা হবে বন্দর সমস্যার। চট্টগ্রাম থেকে নয়ন বড়াজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 33টি বিদেশি জাহাজ দিনের পর দিন অপেক্ষা করলেও হচ্ছে না পণ্য খালাস, ফলে বাড়ছে কন্টেইনার জট। বন্দরের এই সংকটের জন্য একে অন্যের উপর দোষ চাপালেন বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরে আজ পর্যন্ত প্রায় জেটিতে আমাদের 9টা কন্টেইনার জাহাজ, 5টা ব্র্যাক বাল্ক জাহাজ এবং একটা ক্লিংকার জাহাজ আছে। এর বাইরেও বহির্নোঙরে কন্টেইনারবাহী প্রায় 33টা জাহাজ ওয়েট করছে। তো এখানে বড় একটা প্রবলেম হয়ে গেছে কোনো সমন্বয়ের অভাব। সমন্বয়টা বলতে একটা বন্দরে একটা মাল আসতে সেটা ক্লিয়ার করার কিছু ধাপ আছে। প্রত্যেকটা ধাপ যদি একটা বিভিন্ন ধাপ পার হয়ে কিন্তু তোমাকে মালটা ক্লিয়ার করতে হবে। বন্দর সচিব বলছেন, দ্রুত অফডকে কন্টেইনার সরিয়ে নেবেন তারা। ইতিমধ্যে আমরা যদি অফডকে আমরা পণ্য সরিয়ে নিতে পারি আমাদের কন্টেইনারগুলো, আমরা অনেকখানি 50% বেশি কনজেশন কমে যাবে। তবে সংকটের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়হীনতাকেই দুষছেন অর্থনীতিবিদরা। যানবাহন চলাচল করছে, আমরা বললাম যে বিশেষ করে মালামাল আনা নেওয়ার জন্য, কিন্তু সেই যানবাহনের সঙ্গে সম্পূরক যে সমস্ত সেবাগুলো আছে সেই সেবাগুলো সঙ্গে সঙ্গে চালু হতে হবে। চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে সমন্বিত পদক্ষেপের কথা বললেন নৌ প্রতিমন্ত্রী। ইতিমধ্যে সকলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বলেন, কাস্টমস কর্তৃপক্ষ বলেন, এবং এটা আমাদের সমন্বয় হচ্ছে এবং ক্যাবিনেট সেক্রেটারি সার্বক্ষণিক তিনি দায়িত্ব পালন করছেন এগুলো সমন্বয় করার জন্য। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, 20 এপ্রিলের মধ্যে আগত কন্টেইনার জাহাজের আমদানিকারকরা স্টোর রেন্ট মওকুফের সুযোগ পাবেন। টেক্সট রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। রাত 10টার সংবাদে আবারও স্বাগত। এবারে খেলার খবর। বর্তমান পরিস্থিতিতে ফুটবল লিগ নিয়ে ভাবনার কোনো সুযোগ নেই। সেই সাথে এক মৌসুমে 2 ধরনের নিয়ম একেবারেই অযৌক্তিক, বলছেন বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে হুমকির মুখে থাকা ফুটবল মৌসুম দেশি ফুটবলার দিয়ে শেষ করতে বাফুফের 2 সহসভাপতির প্রস্তাবনার প্রেক্ষিতে এসব কথা বলেন তারা। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, লিগ কমিটির মিটিংয়ে জানানো হবে বিস্তারিত। এই ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।